আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবার প্রিয় রিশফা গল্প নিয়ে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প শুরু করা যাক। সময়টা ছিল 2015 সাল। সবেমাত্র অনার্স প্রথম বর্ষে আমি নিজের হাত খরচ চালানোর জন্য একটা টিউশনি করতাম। ছাত্রের বাবা ছিল পুলিশ কর্মকর্তা। হঠাৎই তার ট্রান্সফার হয়ে যায় অন্য কোথাও, তাই তারা চলে যায় আর আমার হাত খরচের মাধ্যমটাও হারিয়ে যায়। তখন আমি অনেক খুঁজেও আরেকটা টিউশনি জোগাড় করতে পারলাম না। তারপর একদিন রাতে আমার বন্ধু আবির কল করে বলল একটা টিউশনি আছে, ক্লাস 9-এর এক মেয়েকে পড়াতে হবে। মেয়ের বাবা ইতালি থাকে, তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই, বাড়িয়ে দিবে। কিন্তু শর্ত হলো সপ্তাহে 2 দিন পড়াতে যেতে হবে, রাত ঠিক 11টা থেকে 2টা। এমন শর্ত শুনে আমি সাথে সাথে না বলে দেই, কারণ রাত 11টা থেকে পড়াতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সকালে আমার ক্লাস শুরু হয় 10টা বাজে, ঘুমাবো কখন এই টাইমে পড়াতে গেলে? কিন্তু তারপর আবির যা বলল তাতে আমার ঘুম হারাম হয়ে গেল। ও বলল 15,000 টাকা বেতন দিবে। এবার ভেবে দেখ, তখন আমার কাছে 15,000 টাকা 15 লক্ষ টাকার সমান। আমি খুশিতে গদগদ হয়ে হ্যাঁ বলে দেই। আবির আমাকে ঠিকানা টেক্সট করে দিল আর বলল শুধুমাত্র শনিবার এবং বুধবার রাতে যেতে হবে। আমার কাছে বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগলো, কিন্তু টাকার নেশায় কিছুই মাথায় নিলাম না। 2 দিন পর শনিবার আমি রওনা দিলাম আবিরের দেওয়া ঠিকানা অনুযায়ী। শহর থেকে অনেকটা বাহিরে হিন্দুপাড়া নামে একটা গ্রাম আছে। সেখানে বেশিরভাগ বাসিন্দাই হিন্দু ধর্মের অনুসারী। আমি সেখানে গিয়ে একজনকে ঠিকানা দেখিয়ে বললাম, ভাই এই বাড়িটা কোন দিকে বলতে পারবেন? সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল সামনে গিয়ে একটা পুরনো বিল্ডিং পাবেন, ওইটাই আপনার ঠিকানা। আমি সামনে হাঁটা শুরু করলাম। একবার পিছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনো সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন একটা লাগছে আমার ভিতরে ভিতরে, মনটা সায় দিচ্ছে না যেতে। কিন্তু 15,000 টাকার কথা মনে পড়তেই আবার মন বদলে যায়। না, গিয়ে দেখি। একটা পুরনো বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই সেই ঠিকানা। 11টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি গিয়ে দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে গেল। মনে হচ্ছে কেউ যেন আমার জন্য দরজার কাছেই দাঁড়িয়েছিল। দরজা ধাক্কা দিতেই খুলে গেল একটা শব্দ করে, কিন্তু সেখানে কেউ ছিল না। তাহলে দরজা খুলল কে? আমি কখনো ভূত প্রেত এসবে ভয় পেতাম না, অনেক দেখেছি জীবনে এসব। একটা কথা বুঝে গিয়েছিলাম, সেটা হলো তাদেরকে ভয় পেলেই তারা মাথায় চড়ে বসে। তাই নিজেকে খুব শান্ত রেখে বাসায় প্রবেশ করলাম। বাসার ভেতরটা কেমন যেন অন্যরকম দেখতে। প্রতিটা দেয়ালে আরবিতে কিছু লেখালেখি করা, অদ্ভুত অদ্ভুত ছোট ছোট পোকামাকড়ের চিত্র আঁকা। সবচেয়ে বড় কথা, ভাষার ভেতরটা কেমন নিস্তব্ধতায় ঘেরা, কোনো একটা ছোট শব্দ কানে আসছে না। একজন মধ্যবয়স্ক মহিলা একটা রুম থেকে হাসি মুখে বেরিয়ে এলেন। আমাকে বলল, তুমি নিশ্চয়ই গালিব, আবির তোমাকে পাঠিয়েছে। আমিও একগাল হেসে দিয়ে বললাম, জি আন্টি। তারপর আন্টি একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে যাও, রিশফা ওইখানেই আছে। দেখো বাবা, ভালো মতো পড়াতে হবে, ও অনেক ফাঁকিবাজ। ও, তার মানে আমার ছাত্রীর নাম রিশফা? আমি বললাম, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি রিশফাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানিয়ে দিব। এই বলে রুমে গেলাম। দেখলাম রিশফা এক মনে খাতায় কী যেন অঙ্কন করছে। আমি গিয়ে হালকা কাশি দিতেই সে উঠে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বসলাম। খাতার দিকে লক্ষ্য করে দেখলাম সে অদ্ভুত একটা প্রাণীর ছবি আঁকছিল। এমন প্রাণী বাস্তবে নেই, শুধু কল্পনাতেই আঁকা সম্ভব। তারপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আজ থেকে আমি তোমাকে পড়াবো, মন দিয়ে পড়াশোনা করতে হবে। সে কথা ঘুরিয়ে বলল, স্যার আপনার প্রিয় খাবার কি? আমি একটু অবাক হলাম, তবু নিজেকে সামলে নিয়ে বললাম, আমার প্রিয় খাবার বিরিয়ানি। আমি জিজ্ঞেস না করলেও সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, বিরিয়ানি কোনো খাবার হলো? আমার তো প্রিয় তাজা রক্ত আর মানুষের মস্তক। একটু ঘাবড়ে গিয়ে বললাম, এসব কি ধরনের ইয়ার্কি? আমি তোমার স্যার, পড়াশোনা বাদে কোনো ফালতু কথা হবে না আজ থেকে। সে একটু মন খারাপ করেই পড়ায় মনোযোগ দিল। বারবার আমার মনে হচ্ছিল কেউ যেন উকি দিয়ে আবার চলে যাচ্ছে। হতে পারে আন্টি তার মেয়েকে ঠিকমতো পড়াচ্ছে কিনা সেটা দেখতে হয়তো। আমার চোখ জ্বলতে লাগলো হঠাৎ করে, মনে হচ্ছে যেন কেউ চোখে মরিচ ডলে দিয়েছে। আমি রিশফাকে পড়া দেখিয়ে বললাম, ওয়াশরুমটা কোন দিকে তোমাদের? সে হাতের ইশারায় দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিলাম। তারপর আয়না তাকিয়ে দেখলাম চোখ লাল হয়ে আছে। ভালোভাবে চোখে মুখে পানি দিলাম। এখন একটু ভালো লাগছে। ওয়াশরুম থেকে বের হতে যাব, হঠাৎ খেয়াল করলাম আমি তো চলে যাচ্ছি, কিন্তু আয়নার ভিতরে আমার প্রতিবিম্বটা এখনও ঠায় দাঁড়িয়ে। আমি চোখ ডোলা দিয়ে আবার তাকালাম আয়নার দিকে। এবার সেখানে কেউ নেই, এমনকি আমার কোনো প্রতিবিম্বও সেখানে নেই। এটা কেমন আয়না? যেহেতু আমি এসবে ভয় পাই না খুব একটা, তাই ভাবলাম এখানে কেউ তো আছে যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই আমি আস্তে করে বললাম, এই ছোট্ট ওয়াশরুমে কি ভয় দেখাস আমাকে? সাহস থাকলে বাইরে দেখা করিস। এই বলে চলে আসলাম। রিশফা বলল, স্যার তাকে দেখছেন? আমি হকচকিয়ে উঠলাম, মানে কাকে দেখব?
রিশপা কিছু না বলে তার আঁকা প্রাণীটার দিকে তাকালো। কেমন যেন অদ্ভুত লাগছে তার আচরণ। সেদিনের মতো পড়ানো শেষ করে বের হলাম বাসা থেকে। বাসার ভিতরে তাপমাত্রা আর বাইরের তাপমাত্রা অনেক পার্থক্য। বাসার ভিতরটা যেন অন্য একটা জগৎ। রাত তখন 2টা। আমি হিন্দু পাড়ার চিকন গলি দিয়ে হাঁটছি। তখন কোনো গাড়ি পাবো না জানি, তাই হেঁটেই যেতে হবে। হঠাৎ দেখলাম একটা গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেহটা বিশাল আকৃতির, যেমনটা রেসলারদের হয়। আমি বুঝে গেলাম এটা অন্য কিছু, তাই তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বললাম, আর মানুষ পাইলেই না ভয় দেখানোর জন্য। ওপাশ থেকে আওয়াজ এলো, তোকে তো ওই ওয়াশরুমে মেরে ফেলতাম, কিন্তু তুই সাহসের কথা বলছস, তাই এখানে তোর জন্য অপেক্ষা করছিলাম, আমার সাহস দেখানোর জন্য। আমি একটু হেসে বললাম, ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই, তোর মতো অনেক শয়তানকে সাইজ করছি, এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে। এবার সে গাছের নিচ থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে। তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো। কোথায় যেন দেখছি তাকে। হ্যাঁ, মনে পড়েছে, রিশপার আঁকা সেই অদ্ভুত প্রাণীটার মতো একদম। তার দেহ মানুষের মতো হলেও চেহারা ভয়ঙ্কর পশুর মতো। এবার একটু ঘাবড়ে গেলাম। আমি কিছু বলার আগে সে বলল, দেখ তো আমার মতো কাউকে সাইজ করছিস কিনা। মুখে ভয়ঙ্কর একটা হাসি। আমি বললাম, আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল, পরে আর এমন সুযোগ নাও পেতে পারিস। এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভেতর থেকে তার লোমশ হাতটা বের করে আমার কাঁধে রাখলো। আমার মনে হলো যেন একটা বড় পাথর আমার কাঁধে এসে পড়লো। সে বলল, তোর সাহস দেখে আমি অবাক হয়েছি। তুই প্রথম যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ, আর এই জন্যই তুই এখনো বেঁচে আছিস। তোকে একটা সুযোগ দিলাম আমি। এরপর থেকে রিশপাকে পড়ানো তো দূরের কথা, এই গ্রামের আশেপাশে যেন তোকে না দেখি। এখন চলে যা সোজা, পিছনে তাকাবি না। এখান থেকে রিশপাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যায়। বিল্ডিংয়ের দিকে একবার তাকিয়ে দেখলাম রিশপা ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় রিশপার এত দূর থেকেও রিশপার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুঝলাম কিছু একটা তো গড়বড় আছে। আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম। আর পড়াতে আসবো কিনা জানি না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো বেঁচে ফেরা হবে না। খুব দ্রুত পা চালালাম। আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে। হঠাৎ পিছন থেকে শীষ বাজানোর শব্দ ভেসে আসলো। আমি পিছনে না তাকিয়ে আরও জোরে হাঁটা দিলাম। শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে। এই বুঝি আমাকে খপ করে ধরে ফেলবে। সহ্য করতে না পেরে দ্রুত পিছনে তাকিয়ে বললাম, আরে ভাই, তুই তো চলে যেতে বললি, তাহলে এবার এসব করছিস কেন? দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে। কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞেস করছিলাম। এখনো সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ধমকের স্বরে বললাম, ওই মিয়া, এইভাবে আমাকে ভয় দেখানোর মানে কি? আর এভাবে কেন তাকিয়ে আছেন? তখনও খেয়াল করছিলাম আপনার তাকিয়ে থাকা, সমস্যা কি? লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল, আমি অবাক হচ্ছি তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছো। এর আগে কেউ জীবিত ফিরেনি। মানে কি বলছেন? ওই বাসাটা যে একটু অদ্ভুত সেটা আমি বুঝে গিয়েছি, কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কি ধরনের কথা? লোকটা উল্টো ঘুরে চলে যেতে লাগলো। যেতে যেতে বলল, রিশপা কোনো সাধারণ মেয়ে না, আজকে বেঁচে গেছো, পরের বার বাঁচতে নাও পারো, আর কখনো এদিকে আসবে না। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কে এই রিশপা? কি হচ্ছে এখানে? আবির এই ঠিকানা পেল কোথায়? সব জানতে হবে আমাকে। সেদিনের মতো বাসায় চলে আসলাম। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম, কিন্তু বারবার ওর ফোন সুইচ অফ দেখাচ্ছে। তাই চিন্তা করলাম আজকে কলেজে যাব না, আবিরের বাসায় চলে গেলাম সোজা। গিয়ে জানতে পারলাম আবির নাকি আজ 3 দিন হলো বাসায় ফিরেনি। ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। আবিরের পরিবারটা একটু এলোমেলো। ওর মা বাবার মাঝে সম্পর্ক ভালো না, সবসময় ঝগড়া লেগে থাকে। তাই আবির যে 2 দিন ধরে ঘরে ফিরেনি সেটা নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই, কিন্তু আমার যে আবিরকে লাগবেই। রিশপা সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে এই ঠিকানা সে কোথায় পেল। সব ফ্রেন্ডদের বাসায় খবর নিলাম, কিন্তু কেউ আবিরের কোনো খোঁজ জানে না। তবে এক ফ্রেন্ড বলল 3 দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল। কথায় কথায় আবির জানায় অনেক বড়লোক একটা মেয়ের টিউশনি পেয়েছে সে, মাসে 15,000 টাকা বেতন। তাই বাবার কাছ থেকে আর ভিক্ষা চাওয়া লাগবে না তার হাত খরচের জন্য। আমি অনেকটা শক্ট হয়ে গেলাম এটা শুনে। তার মানে আবির আমার আগে রিফসার টিউশনিটা পেয়েছিল? তাহলে সে আমাকে দিয়ে দিল কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাবো না। সেদিন বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। আমাদের বাসায় যেতে হলে একটা বাঁশের ঝাড় পেরিয়ে যেতে হয়। যখন আমি বাঁশের ঝাড়টা অতিক্রম করলাম তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখলাম আবির কল দিয়েছে। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বললাম, কিরে শালা তুই কই?
আজকে সারাদিন ধরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলছি। ওপাশ থেকে আবির বলল, পিছনে তাকা একবার। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম আবির বাঁশঝাড়ের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। আবির হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল। আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক যেমন গতকাল রাতে প্রথম ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না। আমি বললাম, আবির তুই ঠিক আছোস? কই ছিলি এতদিন? আবির বলল, তুই আমাকে দেখোস নাই গতকাল? আমি তো তোকে আয়নাতে দেখলাম। আমি এখন থেকে ওই আয়নার ভিতরেই থাকবো রে। বাইরের দুনিয়া আমার কাছে ভালো লাগে না। এসব কি বলতেছিস তুই? পাগল হয়ে গেলে নাকি? আর তোর মুখ দেখাচ্ছিস না কেন? নতুন বউ নাকি তুই? আবির হেসে দিয়ে বলল, তুই সহ্য করতে পারবি না। আমার এখন যেতে হবে। তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো, রিফসার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না, সেটা তোর জন্য ভালো হবে। এই বলে আবির চলে যাচ্ছে। আমি চেষ্টা করলাম আবিরের পিছনে যাওয়ার, কিন্তু আমার পা যেন নড়ছেই না। আবিরকে অনেকবার ডাকলাম কিন্তু সে শুনলো না। অন্ধকারে মিলিয়ে গেল। এবার আমার পা স্বাভাবিক হলো। আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম। ভাবতে লাগলাম, এটা কি সত্যি আবির ছিল, নাকি আবিরের রূপে অন্য কেউ ছিল? কিছুই মাথায় ঢুকছে না। এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরও 3 দিন। বুধবার চলে আসলো। আজকে রিফসার পড়াতে যাওয়ার ডেট। আমি কি করব ভাবছি, যাব নাকি যাব না। আমি মন স্থির করতে পারছি না। অবশ্যই ঠিক করলাম আমি যাব আজ। যা হওয়ার হবে, আমি দেখে নেব কি হয়। মনে সাহস সঞ্চয় করে চলে গেলাম। তখন রাত 10:55। রিফসাদের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতেই ছাদ থেকে বড় একটা ফুলের টব ঠিক আমার সামনে ধপাস করে পড়লো। আমি পিছিয়ে গেলাম একটু। অল্পের জন্য আমার মাথায় পড়েনি। উপরে তাকাতেই দেখি রিশপা একটা কালো রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার খোলা চুলগুলো বাতাসে উঠছে। রিফসার এমন ভয়ানক রূপ দেখে আমি চমকে গেলাম। কেন যেন আমার গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছি না। আমি ছাদের দিকে তাকিয়ে রিফসাকে ইশারায় বললাম, তুমি কি আমায় মেরে ফেলার জন্য ফুলের টবটা ফেললে? রিফসা কর্কশ গলায় বলল, তোকে না আসতে মানা করছিলাম? তাহলে কেন আসলি তুই? তোর নিজের জন্য মায়া হয় না? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঠিক 11টা বাজে। রিফসার কথা শুনে কানের ওপর 2টো থাপ্পড় মেরে মাথা ঝাঁকিয়ে দিলাম, যেন তার কথা আমি ঝেড়ে ফেলে দিলাম মাথা থেকে। এবার তার রিয়েক্ট দেখার জন্য উপরে তাকালাম, কিন্তু তখন সেখানে রিফসা ছিল না। আমি আর দেরি না করে সোজা গিয়ে কলিং বেল দিলাম বাসায়। সেদিনের মতো আজকেও দরজা খুলে গেল। আমি ধীরে ধীরে প্রবেশ করলাম। কারো কোনো সাড়া শব্দ নেই। আমি ডাকলাম, আন্টি, আন্টি বাসায় আছেন? কোনো উত্তর নেই। সত্যি বলতে এই রহস্য জানার কৌতূহল আমাকে ভয় পেতে দিচ্ছে না। আমি দেখতে চাই এখানে কি হচ্ছে। তার জন্য যদি মরতে হয় তাও মেনে নিব। তারপর আস্তে আস্তে রিফসার পড়ার ঘরে প্রবেশ করলাম। দেখলাম ঠিক ওই দিনের মতো রিফসা মনোযোগ দিয়ে খাতায় কী যেন আঁকছে। আমি ডাক দিলাম, রিশপা। রিশপা চমকে উঠে সালাম দিয়ে বলল, স্যার আজকে আপনি 3 মিনিট দেরি করে এসেছেন। যারা সময়ের মূল্য দেয় না তাদেরকে আমি পছন্দ করি না। নিজের ছাত্রীর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 3 বাজে। আমি বললাম, তোমার জন্যই তো দেরি হলো। আমার মাথায় ফুলের টব ফেলে আমাকে মারতে চেয়েছিলে কেন? রিশপা খুব সাবলীনভাবেই জবাব দিল, আমি আপনাকে মারতে চাইবো কেন? আমার তো জীবিত মানুষ পছন্দ। এটা শুনে আমি হেসে উড়িয়ে দেওয়ার ভান করলাম, যেন আমি এটা ইয়ার্কি হিসেবে নিয়েছি। কিন্তু আমার মনে অন্য কিছু চলছে। আমি জানি রিশপা মজা করছে না, কিন্তু আমাকে শান্ত থাকতে হবে। আমার ভয়টা প্রকাশ হয়ে গেলে হয়তো এখান থেকে আর ফিরে যাওয়া হবে না আমার। তাহলে রিশপা কি মানুষ না? দেখতে তো একদম মানুষের মতোই স্বাভাবিক, শুধু ওর চোখগুলো একটু অদ্ভুত। নীল রঙের চোখ আগে কখনো দেখিনি। কেমন একটা মায়া কাজ করে ওর চোখে। রিশপা বলল, স্যার আপনি একটা সাইকো, কারণ আমি তো ভেবেছিলাম আপনি আর আসবেন না। মানুষ হিসেবে যতটুকু সাহস থাকা দরকার ততটুকু সাহস থাকা ভালো। লিমিটের বাইরে সাহস দেখাতে গিয়ে অনেক মানুষই তার প্রাণ হারিয়েছে। রিশপার এসব রহস্যময় কথা শুনে ভিতরটা নাড়াচাড়া দিলেও ওকে বসতে না দিয়ে বললাম, তোমার এসব আধ্যাত্মিক কথাবার্তা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও। পরীক্ষা যদি ফেল করো তাহলে তোমার মা আমার বেতন মেরে দিবে। আচ্ছা আজকে তোমার মাকে দেখলাম না বাসায়, আন্টি কি আজকে বাসায় নেই? রিশপা বইয়ের দিকে তাকিয়ে বলল, মা তো ছাদে গিয়েছে চাঁদ দেখার জন্য। আজকে চাঁদটা পরিপূর্ণ রূপ নিয়েছে। কি অদ্ভুত কথা বলে এই মেয়েটা। আমি বললাম, রিশপা আমার অনেক তৃষ্ণা পেয়েছে, 1 গ্লাস পানি এনে দিবে? সাথে সাথে রিশপা চেয়ার থেকে উঠে পানি আনতে চলে গেল। এই প্রথম রিশপাকে হাঁটতে দেখলাম। তার পায়ের দিকে তাকালাম, না পা তো ঠিকই আছে। শুনেছি ভূত প্রেতের পা নাকি উল্টো থাকে, কিন্তু রিশপার হাঁটার ভঙ্গি একদম আলাদা, যেন কোনো রোবট হেঁটে যাচ্ছে। আমি বসে বসে ভাবছি কি করব এখন। এখানে কোনো কিছুই স্বাভাবিক না, কিছু একটা হচ্ছে এখানে। রিশপার মা এত রাতে ছাদে গিয়েছে চাঁদ দেখতে, ব্যাপারটা কেমন অদ্ভুত। আর রিশপার এসব রহস্যময় কথা আমাকে নাড়িয়ে দিচ্ছে বারবার।
এর মাঝে রিশপা আসলো একটা পানির গ্লাস হাতে। আমাকে পানি দিয়ে আবার সে বসে বইয়ের দিকে মনোযোগ দিল। আমি পানিটা মুখে নিয়ে কিছুক্ষণ চোখ বড় করে তাকিয়ে থাকলাম। পানি যে এত স্বাদ হতে পারে তা কখনো ভাবিনি। অদ্ভুত একটা মিষ্টি ঘ্রাণ আসছে পানি থেকে। পুরোটা খেয়ে নিলাম। তারপর গ্লাসটা টেবিলে রেখে হাত দিয়ে মুখটা মুছে নিলাম। রিশপা, পানিটা খুব মজা ছিল। এই ধরনের পানি আমি কখনো খাইনি এর আগে। এই বলে হঠাৎ নিজের হাতের দিকে চোখ গেল আমার। হাতে রক্ত লেগে আছে। হাতটার জামায় মুছে আবার মুখে হাত দিলাম। এবার আমি ঘাবড়ে গেলাম। রক্তটা আমার মুখ থেকে লেগেছে। তাহলে কি রিশপা আমাকে পানির বদলে রক্ত খাইয়েছে? রিশপার দিকে তাকিয়ে দেখলাম সে তার আঁকা সেই ছবিটার এলোমেলোভাবে কলম চালাচ্ছে। প্রাণীটার মুখটাকে ঝলসে দিচ্ছে কলম দিয়ে। মুখের ভিতরে কেমন যেন লাগছে এখন। রক্ত খেয়ে যে ভাবতে পেটের ভিতরে সবকিছু উল্টে বেরিয়ে আসতে চাইছে। এবার আর সাহস দেখানোর সাহস করলাম না। উঠে দৌড় দিলাম দরজার দিকে, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করলাম। পিছনে তাকিয়ে দেখলাম রিশপা পড়ার রুমের দরজায় দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না। অবশেষে দরজা খুলে গেল। আমি বের হয়ে শরীরের সব শক্তি দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। কিন্তু এ কি, আমি আবার সেই রিশপাদের দরজার সামনে। রিশপা এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। আমি আবার দৌড়ে নামলাম সিঁড়ি বেয়ে, কিন্তু এবারও ঘুরিয়ে ফিরিয়ে সেই দরজার সামনে চলে আসলাম। আমি বুঝে গেলাম এখান থেকে বের হতে দিবে না আজ আমাকে। তাই আমি এবার দৌড় দিলাম ছাদের দিকে। মানুষ যতই সাহসী হোক, মৃত্যু চোখের সামনে দেখলে ভয় তাকে পেতেই হবে। ছাদে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম, নিচে নামার মতো কিছু আছে কিনা। হঠাৎ আমার চোখ পড়লো কালো জুব্বা পরা কেউ সেখানে দাঁড়িয়ে আছে। সেখানে রিশপাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কালো জুব্বা বলতে যারা জাদুবিদ্যা চর্চা করে তাদের অন্যরকম এক ধরনের কালো পোশাক থাকে। তখনই আমার মনে পড়লো রিশপা বলেছিল তার মা ছাদে চাঁদ দেখার জন্য এসেছে। তাহলে এটাই কি রিশপার মা? আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, আন্টি। ডাক শুনে সে ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো। রিশপার মায়ের অন্য এক রূপ। সারা মুখে রক্ত লেগে আছে, গলায় বিভিন্ন মালা ঝোলানো, আর হাতে কঙ্কালের খুলি। রক্তমাখা মুখে উদ্ভট একটা হাসি দিল আমার দিকে তাকিয়ে। আমি জানি যত যাই হোক আমি এই মুহূর্তে জ্ঞান হারাবো না, তাই ইচ্ছে করেই পড়ে গেলাম জ্ঞান হারানোর ভান করে। চোখ বন্ধ করে শুয়ে রইলাম। প্রায় 5 মিনিট হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। একবার ভাবলাম চোখ খুলে দেখব, আবার ভাবলাম এইভাবেই আর কিছুক্ষণ থাকি। হঠাৎ ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। নিশ্চয়ই রিশপা আর তার মা কথা বলছে। একটু স্পষ্ট করে শোনার জন্য খরগোশের মতো কান খাড়া করে দিলাম। রিশপার মা বলছে, তোকে না বলেছিলাম পরবর্তী অমাবস্যা পর্যন্ত এই ছেলেকে বসতে দেওয়া যাবে না কিছু? তাহলে এত তাড়াহুড়ো করার কারণ কি? রিশপা বলল, আমি কি করব, ওর সাহসের পরীক্ষা নিতে গিয়েই তো এত কিছু হয়ে গেল। অন্য সবার চেয়ে ওর সাহস অনেক বেশি। এত সহজ হবে না ওকে অমাবস্যা পর্যন্ত ধরে রাখা। রিশপার মা বলল, ধরে যে রাখতেই হবে, না হলে ডুরিয়া আমাদের মেরে ফেলবে। আমি সবকিছু শুনছিলাম কান পেতে, কিন্তু এই ডুরিয়াটা কে আবার? শুয়ে শুয়ে সবকিছু শুনলাম, কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। তারা মা মেয়ে আসলে কি চায়? কেন তারা আমাকে অমাবস্যা পর্যন্ত জীবিত রাখতে চায়? আর এই ডুরিয়াই বা কে, যাকে মা মেয়ে ভয় পাচ্ছে? এসব পরেও জানা যাবে। এখন নিজেকে বাঁচাতে হবে আমার। ধীরে ধীরে এক চোখ খুলে চারপাশটা একটু দেখার চেষ্টা করলাম। কাউকে দেখলাম না। মা মেয়ে কোথায় গেল? হঠাৎ দেখলাম চিলেকোঠার কাছে 2টা ছায়া দেখা যাচ্ছে। তার মানে তারা ওইখানে দাঁড়িয়েই এতক্ষণ এসব বলছিল। এখন ছাদ থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। 3 তলা থেকে লাফ দিলে অন্ততপক্ষে মরব না, বড় জোর হাত পা ভাঙবে। মনে মনে 1 2 3 বলে উঠে সোজা দৌড় দিয়ে দিলাম ছাদ থেকে ঝাঁপ। প্রায় 2 মিনিট আলুর বস্তার মতো নিচে পড়ে রইলাম। আমার সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে, মাথাটা ভনভন করে ঘুরছে। একটু স্বাভাবিক হওয়ার পর বুঝতে পারলাম হাত নাড়াতে পারছি না, হয়তো ভেঙে গিয়েছে। কিন্তু এখন আমাকে এই জায়গা থেকে যেতে হবে। অনেক কষ্টে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে দূরে ছিটকে ফেলে দিল। আমার চোখ গেল ছাদের দিকে। রিশপা হাওয়ায় ভেসে আছে মাথা উপরের দিকে। চোখের পলকে রিশপা একদম আমার কাছে চলে আসলো। সূচালো দাঁতগুলো বের করে বলল, শুধু শুধু নিজেকে ক্লান্ত করছেন কেন স্যার? আপনি এই গোলকদাতা থেকে কখনো বের হতে পারবেন না। আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে সামান্য হাসি দিয়ে বললাম, আমাকে তুমি সাইকো বলেছিলে না? সাইকোদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমি তোমার এই গোলকদাতা থেকে বের হয়ে দেখাবো। এটা বলে রিশপার ওই ভয়ানক রূপ অপেক্ষা করে সোজা হাঁটা দিলাম। দেখি আমাকে কে আটকায়। হিন্দুপাড়া অতিক্রম করার সময় মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। আমি স্পষ্ট তার উপস্থিতি টের পাচ্ছি। রিশপা হয়তো আমার পিছু নিয়েছে। আরও জোরে হাঁটা দিলাম। এবার সেই শীষ বাজানোর শব্দটা কানে ভেসে এলো। থমকে দাঁড়ালাম। পিছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে, একটা কাপড়ের ব্যাগ হাতে। আমি বললাম, এখন আপনার সাথে বকবক করার সময় নেই।
কোনো রকম জান নিয়ে ফিরে এসেছি। আমাকে হাসপাতালে যেতে হবে, হাত ভেঙে ফেলেছি। এই বলে উল্টো ঘুরে চলে আসতে চাচ্ছিলাম, তখনই সে আমাকে উদ্দেশ্য করে বলল, রহস্য না জেনে চলে যাচ্ছিস? চাইলে কি তুই চলে যেতে পারবি? আমি দাঁড়ালাম তার কথা শুনে। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন এই রহস্য? কি হচ্ছে ওই বাড়িতে? কে ওই রিশফা? লোকটা রাস্তার পাশে গিয়ে একটা গাছের গোড়ায় বসলো। আমাকেও সেখানে বসতে বলল। আমি গিয়ে তার পাশে বসলাম। আমার যেন মনে হলো আমি কোনো বরফখণ্ডের পাশে বসেছি। তার শরীর থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বের হচ্ছে। হঠাৎ সে তার ঠান্ডা হাত দিয়ে আমার ভাঙা হাতটা ধরে মোচড় দিল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু অনুভব করলাম এখন হাতে কোনো ব্যথা নেই। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখলাম আমার হাত একদম ভালো। আমি বললাম, এটা কিভাবে করলেন? আপনি কে আসলে? সে আমার কথা এড়িয়ে গিয়ে বলতে শুরু করলো, রিশফা ছিল খুবই সাধারণ একটা মেয়ে, খুব চঞ্চল প্রকৃতির, হাসি খুশি থাকতো সবসময়। প্রতিদিন এদিক দিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে সোজা বাসায় চলে আসতো। কোনো রকম বাজে আড্ডায় নিজেকে জড়াতো না। কিন্তু হঠাৎ করে একদিন রিশফা নিখোঁজ হয়ে যায়। সবাই তাকে পাগলের মতো খুঁজলো, কোথাও রিশফাকে খুঁজে পাওয়া গেল না। রিশফার মা থানায় জিডি করলো। রিশফার বাবাও ইতালি থেকে চলে আসলো মেয়ের নিখোঁজের সংবাদ শুনে। এইটুকু বলে তিনি থামলেন। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? রিশফাকে কিভাবে খুঁজে পাওয়া গেল? তিনি আবার বলতে লাগলেন, 2 দিন কেটে গেল কিন্তু কেউ রিশফার খোঁজ দিতে পারল না। রিশফা নিখোঁজ হয় শনিবার বিকালে স্কুল থেকে ফেরার সময়। অবশেষে বুধবার রাত 11টা বাজে রিশফাকে খুঁজে পাওয়া গেল তাদের বিল্ডিংয়েরই পিছনে। কোথায় ছিল রিশফা এই কয়েকদিন? তারপর কি তাকে জিজ্ঞেস করা হয়নি? লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষকে জিজ্ঞেস করে কি উত্তর পাওয়া যাবে? আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মৃত মানুষ মানে? সেদিন কি রিশফার লাশ পাওয়া গিয়েছিল? হ্যাঁ, হাত পা মুখ বাঁধা অবস্থায় বিল্ডিংয়ের পিছনে নালার মাঝে রিশফার লাশ ভেসে উঠেছিল। পুলিশ এসে লাশ নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। রিশফার বাবার আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হাউমাউ করে কাঁদছিল। রিশফার বাবার কান্না থেকে সেদিন কেউ তার চোখের পানি আটকে রাখতে পারেনি। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের এমন রহস্যময় মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। কিন্তু রিশফার মা একটুও কাঁদেনি সেদিন। সবাই ভেবেছিল মেয়ের সুখে পাথর হয়ে গিয়েছে। রিশফাকে এনে দাফন কাফন করা হলো। প্রায় অনেকদিন তদন্ত চলল, কিন্তু পুলিশ রিশফার মারা যাওয়ার কোনো ক্লু খুঁজে পেল না। এদিকে একদিন হঠাৎ মেয়ের চিন্তায় রিশফার বাবা স্ট্রোক করে মারা গেল। রিশফাদের পরিবারটা একদম এলোমেলো হয়ে গেল। স্বামী ও মেয়ে হারানো রিশফার মা দিন দিন কেমন যেন হয়ে গেল। হঠাৎ রিশফার মাও একদিন উধাও হয়ে গেল গ্রাম থেকে। প্রতিবেশীরা অনেক খোঁজেও আর তাকে পায়নি। তারপর কেটে গেল 4 মাস। হঠাৎ একদিন রিশফার মা গ্রামে ফিরে এলো। সবাই তাকে দেখে অনেক খুশি হলো। জিজ্ঞেস করলো, এতদিন কোথায় ছিল, কি করছিল? রিশফার মা কারোর কথার কোনো জবাব দিল না। সেই যে এসে বাসায় প্রবেশ করেছে সেদিন থেকে আর কোনোদিন সে বাসার বাইরে বের হয়নি। প্রতিবেশীরা মাঝে মাঝে শুধু তাকে ছাদে দেখতে পেত। রিশফা যদি মারা গিয়ে থাকে তাহলে সে কে, যে এখন রিশফার মায়ের সাথে আছে? আর রিশফার মা এতদিন কোথায় হারিয়ে গিয়েছিল? এবার সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ব্ল্যাক ম্যাজিক মানে রিশফার মা রিশফাকে ফিরিয়ে আনতে এতদিন নিখোঁজ ছিল। সে এমন কারো কাছে গিয়েছিল যে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে। এর বিনিময়ে অবশ্যই তাকে একটা ভয়ঙ্কর শর্ত দেওয়া হয়েছিল। রিশফার মা তার মেয়েকে ফিরিয়ে আনতে সবকিছু করার জন্য প্রস্তুত ছিল। শর্তটা ছিল প্রতি অমাবস্যায় একজন যুবক বলি দিতে হবে তাকে উদ্দেশ্য করে। আমি বললাম, কাকে উদ্দেশ্য করে? রিশফার মা কার কাছে গিয়েছিল? লোকটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, ডোরিয়া নামের এক ভয়ানক সত্তার কাছে গিয়েছিল সে। ডোরিয়া সাধারণ কেউ নয়, রক্তচোষা পিশাচদের সর্দার সে, এবং রিশফার মা তারই শর্তে রাজি হয়েছিল। ডোরিয়া রিশফাকে ফিরিয়ে এনেছে। সেই থেকে প্রতি অমাবস্যাতে একজন করে যুবক ডোরিয়াকে উৎসর্গ করতে হয়। এই অমাবস্যায় তুই উৎসর্গ হবি, আর এর জন্য এত আয়োজন। তুই যত চেষ্টাই করিস না কেন, মরতে তোকে হবেই। আমি হতাশাগ্রস্ত চেহারায় জিজ্ঞেস করলাম, রিশফা কিভাবে মারা গিয়েছিল সেদিন? আর আমার কি কোনো পথ নেই এই থেকে বাঁচার? লোকটা আমার হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, অনেক জেনে ফেলেছিস আজকে, বাকিটা না হয় মরার আগেই জানবি। আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি কে? লোকটা আমার মুখের কাছে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডোরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। চোখ বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। এরপর অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে সে কালো ধোঁয়ার মতো বাতাসে মিলে গেল। এখানে সবকিছুই যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করে নিলাম এই থেকে বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু এত সহজে হার মানব না আমি। সবাইকে দেখে নিব। হাতে বর দিয়ে উঠতে যাবো এমন সময় হাতটা কাদা মাটির মতো কিছুতে দেবে গেল। হাত বের করে আনলাম। এগুলো কি লেগে আছে হাতে? এতক্ষণে খেয়াল করলাম আমি গাছের গোড়া মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে একটা মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে গেলাম।
খেয়াল করে দেখলাম মৃতদেহটার শরীরে মাথা নেই। অনেকদিন আগে মারা যাওয়ার কারণে পচে গিয়েছে দেহটা। এই জন্যই আমার হাত দেবে গিয়েছিল। খুব খারাপ একটা গন্ধ নাকে ভেসে এলো। মনে হলো যেন আমার ভিতরে সবকিছু উল্টে চলে আসবে বমির সাথে। নাক চেপে সেখান থেকে দৌড় দিলাম। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পিছন থেকে কেউ আমার জামা টেনে ধরে আবার সেই পচা লাশের কাছে নিয়ে ফেললো। কুকড়াতে কুকড়াতে আবার উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে কি এখনই মেরে ফেলবি নাকি? অমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাক দিল, গালিব, তুই চাইলে বাঁচতে পারবি। আমি তোকে ওদের হাত থেকে বাঁচার উপায় বলে দিব। এটা তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা। তুই আমাকে কোথায় এনে ভাসিয়ে দিলি? ওপাশ থেকে আওয়াজ এলো, আমি বাধ্য ছিলাম এটা করার জন্য, আমাকে ক্ষমা করে দিস। এই দেখ, এখানে আমি, আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম। কোথা থেকে কথা বলছে ও? হঠাৎ চোখ পড়লো কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সেই ডুরিয়া নামে পিজাসটা এনেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গিয়েছে নাকি ইচ্ছে করেই ফেলে গেছে? আমি গিয়ে ব্যাগটা হাতে নিলাম। ভিতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টো করে ঝাঁকে দিতেই একটা মানুষের মাথা ধপাস করে গড়িয়ে একটু সামনে গিয়ে পড়লো। আমি চমকে উঠলাম, এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, এটা আমার কাঠা মাথা গালিব। আর ওইখানে যে পচা লাশটা পড়ে আছে সেটা আমার মৃতদেহ। মানে কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো একটা সাদা আলোর মতো। আবির বলল, গত অমাবস্যায় আমি ছিলাম রিশবার শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি চেষ্টা করলে, কারণ তুই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিস। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলো, খুব রাগ উঠল। তুই আমাকে কেন এর ভিতরে টেনে আনলি? আমি ছাড়া অন্য কাউকে পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনিনি। রিশবা যাকে ডুরিয়ার উদ্দেশ্যে বলি দেয়, তার পরের বলির জন্য ওই মানুষটা সবচেয়ে কাছের বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিশবার টার্গেটে চলে আসলি, কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধুর কপালে ঠাড়া পড়ুক। তুই যদি এখন অল্প একটু বেঁচে থাকতি, আমি তোকে পুরো মেরে ফেলতাম। যাই হোক, এখন আমাকে বল, রিশবার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? শুধু আমি না, আমি চাই রিশবার চ্যাপ্টার এখানে ক্লোজ করতে। আর কাউকে যেন সে তার শিকার বানাতে না পারে। এর জন্য যা দরকার হয় তাই করব। আবির বলল, রিশবাকে হারাতে হলে তোর একটা কাজ করতে হবে। কিন্তু এই কাজটা সেদিনই করতে হবে যেদিন রিশবা তোকে বলি দেওয়ার জন্য ডোরিয়ার সামনে হাজির করবে, মানে সেই অমাবস্যার রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। কাজটা হলো সেই ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝে রিশবার আত্মা বন্দী হয়ে আছে। তুই যদি ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস এবং ভাঙ্গা যে কোনো একটা টুকরো দিয়ে রিশবার শরীরে আঘাত করতে পারিস, তাহলে রিশবার আত্মা মুক্ত হয়ে যাবে এবং মানুষ মরার পর যেখানে যায় সেখানে চলে যাবে। সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মা মুক্তি পাবে, আমি সহ। এটা কি সম্ভব? আয়নার ভেঙে রিশবার শরীরে আঘাত করতে হবে? এটা কি করে হবে? আমি তো এখনো বেঁচে আছি, তুই তো মরে ভূত হয়ে গেছিস। তুই এটা করে রিশবাকে মুক্ত করছিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে। এটা শুধু জীবিত মানুষই করতে পারবে, আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও করা যায় না। আর আমার বিশ্বাস তুই এটা করতে পারবি, কারণ তোকে এখনো তারা ভয় দেখাতে পারেনি। হ্যাঁ, না পারলে আর কি, মরে ভূত হয়ে আবার অন্য কারোর মরার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিশবা কিভাবে মারা গিয়েছিল তুই কি জানোস? প্রতিদিনের মতো সেদিনও রিশবা স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল তার ক্লাসের 3-4 জন ছেলে পুরনো মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। রিশবা কৌতূহলবশত চুপি চুপি তাদের অনুসরণ করলো। মন্দিরের পিছনের দিকে গিয়ে ছেলেগুলো একটা নির্জন জায়গায় বসলো। তারপর একটা ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে তার ভেতরে কিছু ভরে নিজেদের শরীরে পোষ করছে। এটা থেকে রিশবা বুঝতে পারলো ছেলেগুলো ড্রাগস নিচ্ছে। রিশবা সাহস করে তাদের সামনে গেল। রিশবাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলার চেষ্টা করলো। রিশবা বলল, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখার দেখে ফেলেছি। তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকে স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দিব তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করলো রিশবাকে যেন স্যারকে না বলে, কিন্তু রিশবা বলল, আমি বলবই। এই বলে চলে আসছিল। এমন সময় তারা রিশবার মুখ চেপে ধরে হাত পা বেঁধে ফেলে। রিশবা চিৎকার করতে পারছে না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিশবার মুখ হাত পা বেঁধে ফেললো তারা। মুখের ভিতরে লতাপাতা ঢুকিয়ে রিশবার মুখটা বেঁধে দিল। এবার রিশবার দম বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। তারা রিশবাকে তুলে জঙ্গলের দিক দিয়ে রিশবাদের বাড়ির পিছনে নিয়ে এসে নালার ভিতর ফেলে দিল। রিশবা হাজার চেষ্টা করেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই ছিল রিশবার মৃত্যুর রহস্য। যারা ওকে মেরে ফেললো তাদেরকে না মেরে আমাদের মতো সহজ সরল মানুষকে মারছে কেন? আবির বলল, তোর কি মনে হয় তারা এখনো বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিশবা খেয়ে নিয়েছে। লাশের খোঁজও পায়নি তাদের মা বাবারা। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না এখনো।
তুই আমার কাছে আসলি এবং আমাকে রিশপার থেকে বাঁচার উপায় বলে দিলি। রিশপার কবলে থেকে এটা কিভাবে করলি? রিশপা যদি এটা জানে তাহলে কি হবে? আবির হাসি দিয়ে বলল, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই, কারণ রিশপাই আমাকে তোর কাছে পাঠিয়েছে তুই যাতে বাঁচতে পারিস। এটার মানে কি যে রিশপা আমাদেরকে মারার জন্য এত কিছু করছে, সে আবার আমাকে বাঁচাতে চায়? তুই ইয়ার্কি করতাছস আমার সাথে? আবির বলল, আমি ইয়ার্কি করছি না, এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তুই এখন রিশপাদের বাসায় ফিরে যাবি, বাকিটা না হয় রিশপার মুখ থেকেই শুনবি। রিশপা তোর জন্য অপেক্ষা করছে। এই বলে আবির ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি ডাকতে লাগলাম, আবির শোন আমার কথা, রিশপা আমাকে কেন বাঁচাতে চায়? উত্তর দিয়ে যা শালা, অন্তত তোর কাটা মাথাটা তো নিয়ে যা, এটা এখানে পড়ে থাকবে নাকি? কিন্তু আবির চলে গেল। তাকিয়ে দেখলাম না সেখানে কোনো মাথা আছে আর না কোনো পচা মৃতদেহ। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, কি করব এখন? আবিরের কথা মতো রিশপাদের বাসায় ফিরে যাব নাকি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব? মাথাটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম, এতদূর যেহেতু এসেই গেছি তাহলে এটার শেষ দেখে যাই। আমি রিশপাদের বাসায় ফিরে যাওয়ার জন্য মন স্থির করলাম। বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে মনটা সায় দিচ্ছে না। বারবার মনে হচ্ছে এটা হয়তো রিশপার কোনো ফাঁদ হতে পারে আমাকে বাসায় নেওয়ার। আবার মনে হচ্ছে রিশপাকে একবার বিশ্বাস করে দেখি। ভাবতে ভাবতে বাসায় ঢুকে পড়লাম। রিশপা কোনো জীবিত মানুষ না, এটা ভাবতে মনের ভিতর মোচড় দিয়ে উঠলো। এসেই যেহেতু পড়েছি এখন আর ভয় পেয়ে লাভ কি? আগের চেয়ে অন্যরকম লাগছে বাসাটা। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো। কেউ খুব কাকতালীয় মিনতি করে বলছে, ছেড়ে দাও আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, এসব তো স্বাভাবিক। আমি এখানে দাওয়াত খেতে আসিনি যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। মৃত মানুষের বাসায় এসেছি, নিজেকে যতটা পারি শান্ত রাখার চেষ্টা করছি। সোজা গিয়ে দরজার কলিং বেল দিলাম। আজকাল দরজা আপনা আপনি খুলছে না। কয়েকবার টোকা দিলাম কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। একটু বিরক্ত হলাম। আবির বলল, রিশপা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সে কোথায়? দরজা খুলছে না কেন? হঠাৎ উপর থেকে কারো পায়ের শব্দ ভেসে আসলো। কেউ এদিকে ওদিক ছোটাছুটি করছে, তার মানে ছাদে কেউ আছে। আমি আস্তে আস্তে ছাদের দিকে উঠতে লাগলাম। ছাদিকে চারদিকে চোখ বলিয়ে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, মরার জন্য চলে এসেছিস? আমি সাথে সাথে পিছনে তাকালাম, কেউ নেই সেখানে। তাহলে কি রিশপা আমাকে ফাঁদে ফেললো? সামনে তাকিয়ে দেখলাম রিশপা খোলা চুলে নীল চোখ নিয়ে ঠিক আমার মুখের সামনে। আমি হঠাৎ এভাবে রিশপাকে দেখে চমকে পিছনে গিয়ে ধপাস করে পড়ে গেলাম। রিশপা তার সুচালো দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমি নিজেকে সামলে উঠে শরীর থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, বাঁচার জন্য আসতে বলছো নাকি মারার জন্য? এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এবার রিশপা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তারপর ছাদের এক কোণে গিয়ে বসলো। আমিও তার পাশের দূরত্ব বজায় রেখে বসলাম। কারো মুখে কোনো কথা নেই। তারপর রিশপা বলল, স্যার জানেন, এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয়। আমি তো মরে গিয়েছিলাম কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে। আমার প্রতি অতি ভালোবাসা আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে এসেছে। আমি মুক্তি চাই এসব থেকে। আমি চাই না আমার দ্বারা আর কারো মৃত্যু হোক। আমি যতদিন মুক্তি না পাবো ততদিন একজন করে মরতে থাকবেই। আমার আর কোনো পথ নেই। তাই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায় আমি সেখানে যেতে চাই। তাহলে এতগুলো মানুষকে কেন মারলে? আমার বন্ধু আবিরকেও মেরে ফেললে। তাদের কারো কাছে সাহায্য চাইতে, হয়তো অনেক আগেই তুমি মুক্তি পেয়ে যেতে। রিশপা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তারা কেউ আপনার মতো সাহসী ছিল না স্যার। আমি আপনার মতো একজনের অপেক্ষায় ছিলাম। আপনাকে প্রথম দিন যখন আয়নাতে ভয় দেখালাম তখনই বুঝে গিয়েছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না। আর আমাকে মুক্ত করতে হলে সাহসের সাথে ডুরিয়ার মোকাবেলা করতে হবে। আগের কেউ সেটার যোগ্য ছিল না। আমি তাদেরকে মারিনি, তাদের ভয় তাদেরকে মেরে ফেলেছে। হ্যাঁ বুঝলাম, আমি তোমাকে মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? রিশপা বলল, তাহলে আর কি হবে? আপনাকে মারতে খুব খারাপ লাগবে কিন্তু মারতেই হবে। তারপর আবার আপনার মতো কারোর জন্য অপেক্ষা, এর মাঝে হয়তো আরও অনেকের প্রাণ যাবে। আমি বিড়বিড় করে বললাম, শালা আমার তো কোনো অপশনই নেই। তার মানে আমার বেঁচে থাকার অল্প একটু চান্স আছে। কি আত্মাফাত্মার খপ্পরে পড়ে এখন জীবনটাই দিতে হবে? রিশপা বলল, সত্যি আপনার কোনো অপশন নেই। কি কি করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই। অমাবস্যায় আসতে আর মাত্র 2 দিন। এই 2 দিন আপনি এখানে থাকবেন আমার বন্দী হয়ে। কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছে করে বন্দী হয়ে আছেন। এমনকি আমার মাও যেন এসব না জানে। সে জানলে এটা হতে দিবে না, কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চাইবে না সে। যথাজ্ঞা মহারানী। আচ্ছা, তুমি যে ডুরিয়ার উদ্দেশ্যে বলে দাও, সেটা কি একঘায়ে গর্দান আলাদা করে ফেলো? আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমার সাথেও এমনটা করবে, তাই না? রিশপা বলল, হ্যাঁ ঠিক তাই।
বড় একটা তলোয়ার নিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আমি তো এখনই আপনার শরীরের মাথা দেখতে পাচ্ছি না। হাসতে হাসতে বলল রিশপা। আমি বললাম, ইয়ার্কি করবা না একদম, আমার এদিকে ভাসছে আর তুমি হাসতেছো। আচ্ছা, মাথা কাটা ছাড়া অন্য কোনো সহজ পদ্ধতি নেই মারার? মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হবে। রিশপা বলল, আছে তো, আপনার জন্য একদম সহজ মৃত্যু। আপনার দুই পা ধরে দুই দিক টান দিয়ে ছিঁড়ে ফেললে আপনার কষ্ট কম হবে হয়তো। এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই। না থাক, মাথা কেটে ফেলাই ভালো হবে, দ্বিতীয়টা বেশি কষ্ট হবে। রিশপা খুব সুন্দর মায়াবী হাসি দিয়ে বলল, তেমন কিছু হবে না, আমার বিশ্বাস আপনি পারবেন এটা করতে। আজকের রিশপার চেহারা ভয়ানক ভাবটা নেই, খুব মায়াবী লাগছে চাঁদের আলোতে। দেখলে বোঝা যায় না এই মেয়েটা মারা গিয়েছে। যদি আমি রিশপাকে মুক্ত করতে না পারি তাহলে মরার পর ভূত হয়ে ওর সাথে প্রেম করব। 2 দিন কেটে গেল, আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। এই 2 দিন আমার খাবার দাবার যত্নের কোনো কমতি ছিল না, কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগে। আমাকে সেভাবেই তৈরি করা হলো। এই 2 দিন রিশপা একেবারে আসেনি এখানে। মেয়েটা কোথায় গেল কে জানে। হঠাৎ রুমের দরজাটা খুলে গেল। রিশপার মা সেই কালো জাদুবিদ্যার পোশাকে রুমে প্রবেশ করলো। আমাকে বলল, চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি যে কি সারপ্রাইজের জন্য নিয়ে যাচ্ছেন আমাকে সেটা আমি ভালো করেই জানি, কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরো সাথে নিয়ে আসতে হবে। ইশফা হয়তো সেখানে অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুঁজো হয়ে বললাম, আন্টি আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে। এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না। আন্টি হাসি দিয়ে বলল, যাও যাও, তাড়াতাড়ি পেট পরিষ্কার করে এসো, আমি কিছুক্ষণ পর আসছি। আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। এমন অভিনয় করলাম যেন আর একটু হলে আমার কাপড় খারাপ হয়ে যেত। নিজেকে নিয়ে খুব গর্ব করতে ইচ্ছে করছে, অভিনয়টা খুব ভালো পারি। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাতে বড় রকমের ধোঁকা খেলাম। সেখানে কোনো আয়নাই নেই। আরে আয়না গেল কোথায়? এখন আমি কি করব? আয়না ছাড়া রিশপাকে মুক্ত করব কিভাবে? মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরি আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে? এই জন্য আয়না সরিয়ে ফেলা হয়েছে। তার মানে রিশপা বিপদে আছে। এর মাঝে দরজা টোকা পড়লো। আমি দিশেহারা হয়ে দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বলল, তোমার হাতে আর সময় নেই, চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিশপা এখন কোথায় আছে তাহলে? এই 2 দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে? এখন দিন নাকি রাত সেটা বুঝতে পারছি না। বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞেস করলাম, এখন কয়টা বাজে? আন্টি গম্ভীর গলায় বলল, আমাদের সবার জন্য এখন রাত 2টা, আর তোমার জন্য তোমার জীবনের 12টা বেজে গেছে এখন। আমি বুঝতে পারলাম আন্টিও জানে আমি আর রিশপার অন্য কোনো প্ল্যান করছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলেকোঠায় প্রবেশ করলো। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝ বরাবর একটা সার্কেল অঙ্কন করা। সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা, আর একপাশে বড় রাজকীয় চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম এই চেয়ারে ডোরিয়া বসবে এবং তার সামনেই আমাকে বলি দেওয়া হবে। হঠাৎ একটা বিকট শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়েছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। একটু পর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশাল আকৃতির দানব বসে আছে। আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন বিশাল আকৃতির মানুষ তো দূর, কোনো জন্তু জানোয়ারও দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কি যেন পড়ে যাচ্ছে। এটাই হয়তো ডোরিয়ার আসল রূপ। আমি এখনো বুঝতে পারছি না রিশপা কোথায়। তারই তো আমাকে বলে দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ার বাড়ি দিল। আন্টি সাথে সাথে উঠে গিয়ে রুমের এক কোণ থেকে একটা মোটা গাছের খাড়ি নিয়ে আসলো। গাছের খাড়িটা তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল সেখানে। ডোরিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করছিস যে তোকে মুক্তি দিবে। তুই আর রিশপা মিলে যে ফোন দিয়ে এটেছিলি সেটা আমি জানতে পারবো না কিভাবে ভাবলি? আমি সবকিছু সম্পর্কে অবগত আছি, তাই আয়নাটা খুলে রিশপার মাকে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোদের মতো সাধারণ মানুষেরা আমাকে কখনো ধোঁকা দিতে পারবে না। আমি বললাম, আমি তোর উদ্দেশ্যে নিজের ইচ্ছাতে উৎসর্গ হচ্ছি না, আর আমি তোর কাছে মুক্তিও চাই না। এখানে যা হচ্ছে তা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। ডোরিয়া বলল, এখানে শুধু আমার হুকুম চলে, তোর কোনো ইচ্ছের মূল্য নেই এখানে। এরপর চেয়ারের পিছন থেকে একটা ধারালো তরবারি বের করে রিশপার মায়ের দিকে এগিয়ে দিয়ে ডোরিয়া বলল, সময় হয়েছে, আমি রক্তের গন্ধ পাচ্ছি। রিশপার মা হাঁটু গেড়ে বসে তরবারিটা নিয়ে এসে আমার মাথাটা গাছের খাড়ির সাথে লাগিয়ে দিল। আমি চিৎকার করে বললাম,
আমাকে যেহেতু মেরে ফেলবি তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূরণ কর। অপূর্ণ ইচ্ছে নিয়ে মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। ডুরিয়া বলল, ঠিক আছে, বল তোর শেষ ইচ্ছা কি, আমি তোর শেষ ইচ্ছা পূরণ করব। আমি মরার আগে একবার রিশবার মুখোমুখি হতে চাই, তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই আমি তাকে মুক্তি করতে পারলাম না। আমার এই ইচ্ছেটা অপূর্ণ থেকে গেলে আমি শান্তি পাবো না। ডুরিয়া বলল, রিশবাকে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে। আমার অজান্তে এমনটা করার সাহস পায় কি করে? তাই ওর সাথে তোর দেখা করানো সম্ভব না। অন্য কোনো ইচ্ছে থাকলে বল। আমি ডুরিয়াকে ভরকে দেওয়ার জন্য বললাম, আমি তো ভেবেছিলাম তুই সবকিছু করতে পারোস, সামান্য একটা ইচ্ছে পূরণ করতে পারলি না। তোর কাছে আর অন্য কিছুর কথা বলে লাভ কি? নে আমার মাথাটা কেটে ফেল, দেরি করিস না। ডুরিয়া খুব রেগে গেল। গড়গড় করে শব্দ করতে করতে বলল, আমি ডুরিয়া, আমি যা খুশি তা করতে পারি। ঠিক আছে, তোর ইচ্ছে পূরণ করা হবে, রিশবাকে এখানে নিয়ে আসছি। রিশবার মা বলল, না না ডুরিয়া, এটা করবেন না, ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ডুরিয়া বলল, আয়না তো তোর কাছে, আয়না ছাড়া অন্য কোনো প্ল্যানই কাজে আসবে না আজকে। এই বলে ডোরিয়া হাতের ইশারায় ওপর থেকে রিশবাকে নিচে ফেলল। রিশবার পা শিকল দিয়ে বাঁধা, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, নীল রঙের চোখগুলো গর্তে চলে গেছে। আমি ধীরে ধীরে রিশবার কাছে গেলাম। রিশবা আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার, আপনি আপনার চেষ্টা করেছেন। আমি বললাম, ছোটবেলা থেকে কখনো হারতে শিখিনি। আমার বাবাকে দেখতাম নেশা করে এসে প্রতিদিন আমার মাকে মারধর করত। এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করেছি। মাকেও কথা দিয়েছিলাম আমি তাকে বাবার নামক জানোয়ার থেকে রক্ষা করব একদিন। আমি আমার কথা রেখেছিলাম, নিজ হাতে বাবাকে কেটে টুকরো টুকরো করেছি। আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া কেউ জানে না, তাই কাউকে এমন কথা দেই না যেটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে মুক্ত করব বলেছিলাম, আমি আমার কথা রাখবো। রিশবা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ডুরিয়া বলল, কাউকে মিথ্যা সান্ত্বনা দিস না, তুই রিশবাকে দেওয়া কথা রাখতে পারবি না, কারণ তোর কাছে আয়না নেই। এবার অনেক হয়েছে, তোর সময় শেষ, তৈরি হয়ে নে মরার জন্য। আমি বললাম, আরে কাকা একটু দাঁড়াও না, আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বীজের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখনো আমি হেরে যাইনি। কে বলেছে আমার কাছে আয়না নেই? জামার ভিতর থেকে আয়নার ছোট একটা ভাঙ্গা টুকরো বের করে সোজা রিশবার গালে চালিয়ে দিলাম। রিশবা আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। ডুরিয়া গর্জন দিয়ে উঠলো, ওর কাছে আয়না টুকরো গেল কিভাবে? তুই ওর সাথে জড়িত? এই বলে রিশবার মায়ের বুকে তরবারিটা বেঁধে দিল। আমি চলে গেলাম একটু আগে। ওয়াশরুমে ঢুকে দেখলাম সেখানে আয়না নেই। মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, এবার কি হবে? তাহলে কি আমি ব্যর্থ হব আজ? এর মাঝে দরজায় টোকা পড়লো। আমি দিশেহারা হয়ে দরজা খুলতে যাব, এমন সময় চোখ পড়লো যেখান থেকে আয়নাটা খোলা হয়েছিল সেখানে এক কোণে ছোট একটা টুকরো ভেঙে রয়েছে। আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। শয়তানে একটা হাসি দিয়ে আয়নার টুকরোটা নিয়ে জামার ভিতরে ঢুকিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। ডুরিয়া ক্ষুধার্ত বাঘের ন্যায় গড়গড় করতে করতে বলল, তুই আজকে জিতে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। এটা বলতে বলতে ডুরিয়া কালো ধোঁয়ার বাতাসে মিলে গেল। রিশবা এখনো হাসছে, ওর চোখে মুখে ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। আমি হাত নাড়িয়ে রিশবাকে বিদায় দিলাম। খুব ইচ্ছে করছিল রিশবাকে ধরে রাখতে নিজের কাছে, কিন্তু এটা তো অসম্ভব। রিশবাও চলে গেল। মনটা একটু খারাপ হলো, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আর কেউ এই নোংরা বলির পাঠা হবে না আজ থেকে। এই বিল্ডিং আজ থেকে অভিশাপ মুক্ত। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না এখনো, ডুরিয়া তো চাইলেই আমাকে মেরে ফেলতে পারতো, তাহলে আমাকে মারলো না কেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। নতুন 2টা টিউশনি পেয়েছি, তারা জীবিত মানুষ। সবাই যে মৃত হবে এমন তো কোনো কথা না। খুব ভালোভাবে কাটছিল দিনগুলো। রিশবার কথা মাঝে মাঝে মনে পড়ে। হঠাৎ একদিন আমার ফোনে অজানা একটা নাম্বার থেকে কল আসে। আমি ব্যস্ত থাকায় কেটে দিলাম কলটা। আবার কল আসলো। এবার রিসিভ করে জিজ্ঞেস করলাম, কে? স্যার আমি রিশবা, আমাকে বাঁচান। তো গাইস, রিশবা গল্পের সিজন 1 কেমন লাগেছে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি চাও আমি সিজন 2 দিয়ে দিব।